তুমি এখানে কিভাবে প্রবেশ করলে? এই ল্যাব শুধুমাত্র বিশেষ অনুমতি প্রাপ্তদের জন্য। অ্যালিসা ভ্রুকুচকে উত্তর দেয়। আমি আপনার ভবিষ্যৎ স্ত্রী প্রিন্স। আমার এখানে প্রবেশের জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন নেই। জ্যাসপার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার মুখে স্পষ্ট বিরক্তি। সে বলল, তোমার অবস্থান যাই হোক, ল্যাবে এমনভাবে প্রবেশ করা মোটেও গ্রহণযোগ্য নয়। তুমি এখান থেকে বেরিয়ে যাও। আলিসা কিছুটা আহত মনে প্রতিবাদ করতে চায়, কিন্তু জ্যাসপারের কঠোর দৃষ্টি দেখে সে আর কিছু বলতে পারে না। আলবিরা পরিস্থিতি সামাল দিতে অ্যালিসাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর জ্যাসপার ধীরে ধীরে তার কাজে ফিরে যায়। ল্যাবের পরিবেশ আবারও নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু জ্যাসপারের মনের অশান্তি তার মুখে স্পষ্ট। তবে অ্যালিসা তেমন কষ্ট পেল না, কারণ জ্যাসপারের স্বভাব সে আগে থেকেই জানে। তার গম্ভীর আর দূরত্ব বজায় রাখা আচরণ নতুন কিছু নয়। তাই এই ঘটনাকে খুব একটা গুরুত্ব না দিয়ে অ্যালিসা নিজের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা করে নিল। সে মনে মনে ভাবল, জ্যাসপারের মন বদলানো সহজ হবে না, তবে আমি যেভাবেই হোক তার কাছে পৌঁছবো। যতদিন এখানে আছি ততদিন চেষ্টা করব ওর সাথে আরও কাছাকাছি আসার। হয়তো এখানের পরিবেশ যা অনেকটাই রহস্যময় আর জাদুকরি কোনো মিরাক্কেল ঘটাবে। জ্যাসপার হয়তো একসময় আমার প্রতি তার অনুভূতি প্রকাশ করবে। অ্যালিসার চোখে ছিল অদম্য আত্মবিশ্বাস। সে বুঝেছিল জ্যাসপারের গম্ভীর মুখের আড়ালে এমন কিছু আছে যা তাকে আরো আকর্ষণীয় করে তোলে। ফিরে যাওয়ার পথে আলবিরা তার দিকে তাকিয়ে মুচকি হাসল। তুমি প্রিন্সকে সহজে বদলাতে পারবে না আলিসা। ওনার হৃদয় বরফের মতো কঠিন। অ্যালিসা হাসি দিয়ে উত্তর দিল, বরফ গলতে সময় লাগে, কিন্তু আমি জানি সেটা সম্ভব। এই কথা বলেই সে মনস্থির করে নিল যে যে কোনো উপায়ে সে জ্যাসপারের মনে একটু হলেও জায়গা করে নেবে। অ্যালিসা গভীরভাবে বুঝে গিয়েছিল প্রেম তার এবং জ্যাসপারের মাঝে ফাংশনাল নাও হতে পারে, কারণ জ্যাসপারকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ভালোবাসার অনুভূতি বুঝতে বা প্রকাশ করতে সে সক্ষম নয়। কিন্তু একজন পুরুষ তো সর্বদা একজন নারীর সান্নিধ্য চাইবেই, এটাই ছিল তার বিশ্বাস। জ্যাসপারের হৃদয় যদি ভালোবাসার জন্য না হয়, তবু আমি জানি ওর ভেতরে একজন পুরুষ আছে। আমার উপস্থিতি ওর উপর প্রভাব ফেলবেই। অ্যালিসার মনে এই দৃঢ় বিশ্বাস ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল জ্যাসপারের সাথে যতটা সম্ভব সময় কাটাবে। হয়তো তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা কিংবা মৃদু মায়া জ্যাসপারের মনোযোগের কেন্দ্রে থাকবে, কারণ যে কোনো প্রকার অনুভূতির শুরুই হয় সান্নিধ্য থেকে। তারপর সে এক মুহূর্তের জন্য থেমে নিজের সাথে ভাবল, জ্যাসপার আমাকে তার জীবনের এক অংশ হিসেবে মেনে নিক বা না নিক, আমি জানি ও এক সময় আমাকে নিজের কাছে চাইবেই। ও যতই গম্ভীর হোক, একজন পুরুষ তো। এই ভেবে অ্যালিসা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। তার চোখে ছিল এক ধরনের নির্ভীক আকাঙ্ক্ষা। জ্যাসপার যতই নিজেকে দূরে রাখার চেষ্টা করুক, সে জানত তার এই প্রচেষ্টা তাকে একদিন কাছে টেনে আনবে। জ্যাসপারের মন অদ্ভুত এক দোলাচলে ছিল। অ্যালিসার আগমন তার একেবারেই ভালো লাগেনি। সে জানতো অ্যালিসা যখন এখানে এসেছে তার একমাত্র লক্ষ্য তাকে নিজের করে নেওয়া। তবে জ্যাসপারের চিন্তার কেন্দ্রবিন্দু ছিল ফিওনা। অ্যালিসা এবং ফিওনা একে অপরের সাথে কখনোই স্বাভাবিক আচরণ করবে না। জ্যাসপার নিজেকে বোঝানোর চেষ্টা করলো। সে ভালো করেই জানতো অ্যালিসার স্বভাব অনুযায়ী ফিওনার প্রতি ঈর্ষা বা তাচ্ছিল্য দেখা দেবে। আর ফিওনা যে একটা নাজুক আর সরল, সেই পরিস্থিতি কিভাবে সামাল দেবে। জ্যাসপার এক মুহূর্ত থেমে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, তবে তার ভেতরের অস্থিরতা কিছুতেই কমছিল না। আমি যদি অ্যালিসাকে আটকাতে না পারি তাহলে ফিওনা অস্বস্তির মধ্যে থাকবে, আর আমি তা হতে দিতে পারি না। তবে একই সঙ্গে তার মধ্যে অপরাধ বোধও কাজ করছিল, কারণ সে বুঝতে পারছিল ফিওনার জন্য এতটা সুরক্ষার দেওয়াল তৈরি করা তার জন্যও এক ধরনের জড়তা হয়ে উঠেছে। অ্যালিসার আগমনে ফিওনার ওপর কী প্রভাব পড়বে তা নিয়ে জ্যাসপার আরও বেশি সতর্ক হতে লাগলো। তার মুখ গম্ভীর হয়ে উঠল, কিন্তু ভেতরে ভেতরে সে একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করলো। যে কোনোভাবেই হোক সে ফিওনাকে অ্যালিসার
খারাপ প্রভাব থেকে রক্ষা করবে। পরের দিন ভোরবেলা ফিওনা মুখ থেকে উঠে তখন দেখলো সবাই ঘুমেই সে ধীরে ধীরে লিভিং রুমে আসলো। অ্যাকোয়ারা কিচেনে, কারণ অ্যালিসা আর সিলভা এখন মেহমান, তাই খাবার আগে আগে তৈরি করছে। ফিওনা অ্যাকোয়ারার পাশে দাঁড়িয়ে রান্নার কাজে হাত লাগালো। অ্যাকোয়ারা কিছুটা অবাক হয়ে ফিওনার দিকে তাকিয়ে বলল, তুমি তো প্রিন্সের কথা বাইরে গেলে। তোমাকে তো প্রিন্স বলেছিল শুধুমাত্র তার কাজ ছাড়া আর কোনো কাজ করতে না। প্রিন্স জানতে পারলে খুব রাগ করবে। ফিওনা হেসে উত্তর দিল, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমাদের প্রিন্স আমাকে কিছু বলবে না, আর কিছু একটা করতে না পারলে আমার সময় কাটে না। অ্যাকোয়ারা মৃদু হাসলো। তাহলে ঠিক আছে, সাবধান করো। ফিওনা সবজি কাটতে শুরু করলো। কাজের মধ্যে ডুবে গিয়ে সে কিছুক্ষণ যেন নিজের দুশ্চিন্তা ভুলে থাকতে পারলো। রান্নাঘরে একটা প্রশান্ত পরিবেশ বিরাজ করছিল, কিন্তু এর মধ্যেই পিছন থেকে গম্ভীর কণ্ঠে একটি আওয়াজ এলো। আমি বলেছিলাম তুমি কোনো কাজ করবে না ফিওনা। ফিওনা চমকে পিছনে ফিরে দেখলো জ্যাসপার কিচেনের দরজার কাছে দাঁড়িয়ে, তার চোখে গম্ভীর অভিব্যক্তি। অ্যাকোয়ারা তৎক্ষণাৎ ফিওনার সামনে এসে দাঁড়ালো। প্রিন্স, দয়া করে রাগ করবেন না, আমিই ওকে সাহায্য করতে বলেছি। জ্যাসপার ধীর পায়ে ফিওনার দিকে এগিয়ে এলো, তার মুখে রাগের ছাপ স্পষ্ট। ফিওনা কোনো কথা বলার সুযোগ পেল না। জ্যাসপার তার হাত ধরে রান্নাঘর থেকে টেনে নিয়ে গেল। লিভিং রুমে গিয়ে এসে সে ফিওনাকে সামনে দাঁড় করিয়ে বলল, তুমি কি আমার কথা শুনতে চাও না? আমি একবার বললেই সেটা যথেষ্ট। আমি চাই না তুমি এমন কোনো কাজ করো। সেটা বুঝতে তোমার সমস্যা কেন হচ্ছে? ফিওনা কিছুটা ভীত হয়ে বলল, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম, আমি তো খারাপ কিছু করিনি। জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার নিরাপত্তার জন্য আমি সব নিয়ন্ত্রণ করছি। তোমাকে বুঝতে হবে ফিওনা, এখানে প্রতিটি কাজ আমার অনুমতি অনুযায়ী হবে। ফিওনা নীরব হয়ে রইল। জ্যাসপারের নিয়মকানুনের এই চাপে সে কিছুটা হাঁপিয়ে উঠছিল, কিন্তু তার মুখে কোনো প্রতিবাদ এলো না। জ্যাসপার তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা, আজ আর কিছু করো না, এখন নিজের কক্ষে ফিরে যাও। ফিওনা বাধ্য হয়ে নিজের কক্ষে ফিরে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা অ্যাকোয়ারা চুপচাপ এই দৃশ্য দেখে গেল, কিন্তু তার সকালের নাস্তা খাবারের সময় সবাই একসাথে বসলো। আজকে জ্যাসপার উপস্থিত হবে, ফিওনা নেই। জ্যাসপার তখন অ্যাকোয়ারাকে বলল ফিওনাকে ডাকতে। অ্যালিসা আর সিলভা অবাক হয়ে ভাবলো, এই ফিওনা আবার কে? অ্যাকোয়ারা জ্যাসপারের কথা শুনে দ্রুত ফিওনাকে ডাকতে চলে গেল। লিভিং রুমে অ্যালিসা আর সিলভা পরস্পরের দিকে তাকালো, তাদের মুখে স্পষ্ট কৌতূহল। ফিওনা, এই নামটা তো কখনো শুনিনি। হ্যাঁ, মনে হচ্ছে এখানে নতুন কেউ আছে। কে হতে পারে সে? তারা দুজনেই অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ফিওনা ধীরে ধীরে লিভিং রুমে প্রবেশ করলো। তার পরনে একটি সাদা রঙের চাইনিজ আধুনিক পোশাক, চোখে মুখে একটু সংকোচের ছাপ। অ্যালিসা এবং সিলভা অবাক হয়ে কিচেনের দিকে তাকালো। অ্যালিসার চোখে মৃদু ঈর্ষার ঝিলিক দেখা গেল, কারণ ফিওনার সৌন্দর্য ছিল সহজ সরল অথচ চমকপ্রদ। অ্যালিসা বলল, তুমি ফিওনা, তুমি এখানে কিভাবে? ফিওনা তাদের দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে চোখ নামিয়ে ফেলল। কথা বলার আগেই জ্যাসপার গম্ভীর গলায় বলল, ফিওনা এখানে আমার অতিথি, আর কেউ তার ব্যাপারে কিছু জানার চেষ্টা করবে না। জ্যাসপারের এই কথায় রুমের পরিবেশ কিছুটা ভারী হয়ে গেল। সিলভা চুপচাপ থেকে জ্যাসপারের কথার গুরুত্ব বুঝল, কিন্তু অ্যালিসার চোখে স্পষ্ট বিরক্তি। গেস্ট, এই মেয়েটা কে যে তার জন্য এত স্পেশাল রুলস তৈরি হয়েছে? এখানে এসে আমার প্রতিদ্বন্দ্বী হতে চলেছে নাকি? অ্যাকোয়ারা ফিওনাকে টেবিলের এক কোণে বসিয়ে দিল। ফিওনা নীরবেই খাবার খেতে শুরু করলো। সবার মধ্যে চাপা উত্তেজনা থাকলেও জ্যাসপার শান্তভাবে খেতে লাগলো। অ্যালিসা ফিওনার দিকে তাকিয়ে বলল, তুমি কি প্রিন্সের বিশেষ কেউ? ফিওনা একটু চমকে উঠে বলল, না, আমি শুধু এখানে আছি আমার ইচ্ছার বাইরে। অ্যালিসার ঠোঁটে মৃদু হাসি দেখা গেল, তবে সেটা যেন কোনো গভীর পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছিল। দেখা যাক তোমার বিশেষত্ব আসলে কি। অ্যালিসা একটু হতাশা প্রকাশ করে বলল সবার উদ্দেশ্যে, অর্থাৎ ফিওনা এখানে কোনো বিশেষ কারণে এসেছে? এথিরিয়ান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ওই তো আমাদের জন্য বিশেষ আরো হচ্ছে হিউম্যান।
সিলভা তাদের কথোপকথনে কিছুটা বিরক্তির ছাপ ফুটিয়ে বলল, এটা তো অবাক করার মতো। ড্রাগনদের মধ্যে একজন মানবী আমি কখনো শুনিনি। জ্যাসপার শান্ত গলায় বলল, আমি আগেও বলেছি, খাবার খাওয়ার সময় আমি বেশি কথা পছন্দ করি না। তবে ফিওনার এখানে থাকার কারণ আমার কাজের সংক্রান্ত। অ্যালিসা তখন বুঝতে পারল যে জ্যাসপার এই বিষয়টি নিয়ে আলাদা করে কথা বলতে চাইছে, কিন্তু সে মনে মনে ভাবল, যা কিছুই হোক, আমি ফিওনাকে নিশ্চিতভাবেই আরও জানতে চাই। তাহলেও সাধারণ মানবী হয়ে কোনো কাজে আমাদের সাহায্য করছে। অ্যালিসা কিছুটা কৌতূহলী গলায় প্রশ্ন করল। জ্যাসপার কিছুটা বিরক্ত হয়ে বলল, এটা একটা সিক্রেট। ফিওনার সাথে আমার কাজের বিষয়টি জানানোর প্রয়োজন বোধ করছি না। ফিওনা তার অস্বস্তি অনুভব করতে পারছিল। সে শান্তভাবে খাবার খাচ্ছিল, কিন্তু তার মনে ভাবনার স্রোত বইছিল। এরা সবাই কি আমাকে বিশ্বাস করবে? আমি কি এখানে নিরাপদ? এথিরিয়ান এই পরিবেশের অস্বস্তি বুঝতে পেরে বলল, ফিওনা, তুমি চিন্তা করো না, ওরা তোমার বিরুদ্ধে নয়, ওরা শুধু জানতে চায় তুমি এখানে কেন। ফিওনা আস্তে আস্তে বলল, আমি জানি না, আপনাদের প্রিন্স আমাকে এখানে নিয়ে এসেছে। এভাবেই সবার মাঝে আলোচনা চলতে থাকলো, কিন্তু ফিওনার মনে প্রশ্নের এক চাপা আগুন চলতে থাকলো, যেমন তার নিরাপত্তা এবং ভবিষ্যৎকে নিয়ে। পরের দিন সকালে ফিওনা লিভিং রুমে প্রবেশ করতেই সোফায় বসা সবাইকে দেখে কিছুটা অবাক হলো। অ্যালিসা হেসে বলল, এসো এসো ফিয়ানা, এখানে আসো। ফিওনা মুচকি হাসি দিয়ে সামনে আসতেই অ্যালিসা বলল, তুমি তো চাইনিজ গার্ল, তাই না? আমি কখনো চাইনিজ খাবার খাইনি। তুমি আমাদের জন্য কিছু খাবার তৈরি করে আনো। অ্যাকোয়ারা তৎক্ষণাৎ বলল। কি বলছেন? ফিওনা এসব কাজ পারে না? অ্যালিসা পাকা হাসিতে বলল, অ্যাকোয়ারা কিছুটা নাখোশ হয়ে বলল। এটা ঠিক নয়। অ্যালিসা যেন ইচ্ছেকৃতভাবে ফিওনাকে বিভ্রান্ত করতে চাইছিল। সে মাথা নেড়ে বলল, আচ্ছা, সমস্যা নেই। আমি আশা করি তুমি কিছু আইটেম তৈরি করে আনবে। ফিওনা অস্বস্তিতে পড়ে বলল। ঠিক আছে, আমি কিছু আইটেম তৈরি করে আনছি। অ্যালিসা তার কথাই মুচকি হাসল, যেন সে ফিওনাকে একটি পরীক্ষায় ফেলাতে যাচ্ছে। আমরা অপেক্ষা করছি। আশা করছি তোমার খাবার আমাদের মুগ্ধ করবে। ফিওনা কিচেনে প্রবেশ করে কিছুটা চিন্তিত মনে প্রস্তুতি নিতে লাগলো। সে জানতো অ্যালিসা যে শুধু মজা করছে, কিন্তু সে চেষ্টা করতে চাচ্ছিল যেন সকলের মনে দাগ কাটতে পারে। যা করব সেটা ভালো করেই করব। ফিওনা নিজেকে মনে মনে বলল। আমি তাদের দেখাতে চাই যে আমি কি করতে পারি। ফিওনা অবশেষে চাউমিন আর ডাম্পলিংস তৈরি করে সোফার সামনে কাছের টেবিলে সাজিয়ে রাখলো। অ্যালিসা আর সিলভা খেতে খেতে ফিওনার রান্নার প্রশংসা করছিল। হঠাৎ অ্যালিসার হাত থেকে চামচ পড়ে যায়। সে ফিওনার দিকে তাকিয়ে বলল। ফিওনা, চামচটা উঠিয়ে দাও। ফিওনা তখন চামচ তুলতে যাবে, কিন্তু ঠিক তখনই অ্যালিসা হঠাৎ করে তার হাতের ওপর পাড়া দিয়ে দেয়। ফিওনার হাত লাল হয়ে যায় এবং সে অবাক হয়ে বলে, কি করছেন? অ্যালিসা একটু হেসে বলল। সরি, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। ফিওনা হাত ধরে ফু দেয়। তার মনে কিছুটা অস্বস্তি ছিল। অ্যাকোয়ারা কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই লিভিং রুমে প্রবেশ করে জ্যাসপার গম্ভীর কণ্ঠে চিৎকার করে উঠল। অ্যালিসা, জ্যাসপারের উপস্থিতি মুহূর্তেই পুরো পরিবেশ বদলে যায়। তার গম্ভীর চেহারা এবং কণ্ঠস্বর সবাইকে স্তব্ধ করে দেয়। অ্যালিসা হঠাৎ করে তার হাসি চেপে রেখে চোখ বড় করে জ্যাসপারের দিকে তাকায়। এটা কি হচ্ছে? জ্যাসপার প্রশ্ন ছুড়ে দেয়। তুমি কি ফিওনার সাথে আবার কোনো ধরনের দুর্ব্যবহার করছো? ফিওনা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সাথে সাথে তার মনে হয় যে জ্যাসপার হয়তো তার জন্য উদ্বিগ্ন। অ্যালিসা কিছুটা বিব্রত হয়ে পড়ে, কিন্তু সে তৎক্ষণাৎ নিজের অবস্থান গঠন করে বলল। আমরা তো মজা করছিলাম প্রিন্স, একটু বেশি উচ্ছ্বাসিত হয়ে পড়েছিলাম। জ্যাসপার সামনে এগিয়ে এসে ফিওনার হাত ধরে তাকে বসা থেকে টেনে উঠিয়ে দাঁড় করালো। তার গম্ভীর মুখাবয়ব এবং দৃঢ়তা সবাইকে কিছুটা স্তম্ভিত করে দিল। একবার খাবারের দিকে তাকিয়ে জ্যাসপার বলল। এই খাবার কে তৈরি করেছে? অ্যাকোয়ারা তখন বলল। প্রিন্সেস অ্যালিসা বলেছেন ফিওনাকে করতে।
জ্যাসপার আবার বলল, শোনো অ্যালিসা, ফিওনা কোনো সার্ভেন্ট বা শেফ নয় যে তুমি ওকে এসব আদেশ দেবে। ওকে আর কখনো এসব করতে বলবে না, এটা আমার লাস্ট ওয়ার্নিং। জ্যাসপার এখনো ফিওনার হাত ধরে রেখেছে। ফিওনা ছাড়তে চাইলেও তার হাত ছাড়ছে না। অ্যালিসা একটু অবাক হলো জ্যাসপারের আচরণে। তার দরদ এবং সুরক্ষার অনুভূতি দেখে অ্যালিসার মনে কিছুটা সন্দেহ জন্ম নিল। অ্যালিসার মনে হলো জ্যাসপার কি সত্যিই ফিওনাকে এতটা গুরুত্বপূর্ণ মনে করে, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? ফিওনা অনুভব করছিল জ্যাসপারের শক্তি এবং সুরক্ষার অনুভূতি, কিন্তু একই সময়ে তার মনে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। জ্যাসপার এতটা খেয়াল রাখছে, হিতে বিপরীত হয় নাকি? ঠিক আছে আমি। ফিওনা কিছুটা ভেঙে পড়া কণ্ঠে বলল। অ্যালিসা কিছুটা বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, আমি শুধু বলছিলাম যে আমরা চাইনিজ খাবার খেতে চাই। জ্যাসপার তার দৃষ্টি ফিওনার ওপর কেন্দ্রীভূত রেখেই বলল। তোমাকে আমি বারবার করে বলেছিলাম এসব কাজ তুমি করবে না। অ্যালিসা তার মুখ থেকে কিছু বলার চেষ্টা করলেও জ্যাসপারের গম্ভীর গলার চাপের সামনে কোনো কিছু বলতে পারল না। পরিস্থিতি যেন উত্তপ্ত হয়ে উঠছিল, আর ফিওনার মনেও একটি অদ্ভুত উত্তেজনা কাজ করতে লাগলো। এভাবে লিভিং রুমের পরিবেশটি কিছুটা চাপাচাপি হয়ে উঠল, কিন্তু একই সাথে ফিওনার মনে ভিন্ন একটি অনুভূতি ফুটে উঠেছিল। জ্যাসপার তাকে রক্ষা করছে, তার এই অনুভূতি তাকে কিছুটা সুরক্ষিত ও আনন্দিতও করছে। জ্যাসপার নিজের কক্ষে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে রাগ স্পষ্ট। থারিনিয়াস কক্ষে প্রবেশ করলো কিছুটা সংকুচিত হয়ে। বড় থারিনিয়াস, জ্যাসপার বলল, তার গম্ভীর কণ্ঠস্বর যেন পুরো কক্ষকে ভরে দিয়েছিল। থারিনিয়াস বলল, প্রিন্স, এটা তো ঠিক হলো না। অ্যালিসা যদি কিছু একটা বুঝে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি ওর সামনে ফিওনার প্রতি এরকম আবেগ না দেখালেই ভালো হবে। জ্যাসপার তার চোখ সরাসরি থারিনিয়াসের দিকে রেখে বলল, থারিনিয়াস, আমি কাউকে ভয় পাই না, না ভেনাসের না পৃথিবীর। ওরা ফিওনার সাথে দুর্ব্যবহার করবে আর আমি সেটা কখনোই মেনে নেব না। আমার চোখের সামনে এসব হবে আর আমি চুপচাপ হজম করে নেব, এটা সম্ভব নয়। থারিনিয়াস কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু প্রিন্স, এটা ভয়ের বিষয় নয়। আপনি ড্রাকনিসকে সম্মান করেন, ভালোবাসেন, আর তার আপনার প্রতি যে চিন্তা, সেটা থেকেই বলছি পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করুন যতদিন ওরা এখানে আছে। জ্যাসপার তার গম্ভীর ভাব নিয়ে বলল, স্বাভাবিক? আমি কিভাবে স্বাভাবিক হতে পারি যখন আমি ফিওনাকে বিপদে দেখতে পাই? আমি জানি আবার আবেগগুলো আমাকে দুর্বল করে দিতে পারে, কিন্তু আমি জানি যা কিছুই ঘটুক ফিওনার নিরাপত্তা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। থারিনিয়াস একটু হতাশ হয়ে বলল, আপনার আবেগই তো আপনার শক্তি প্রিন্স, তবে সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি আলিসার সন্দেহ আরও বাড়ান তাহলে তো ফিওনার মধ্যে বিপদ ডেকে আনবে। জ্যাসপার তার হাতে থাকা একটি কাগজে চোখ বুলিয়ে বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি জানি অ্যালিসার পরিকল্পনা কি। সে ফিওনাকে আমার কাছ থেকে দূরে রাখতে চাইছে, আর আমি সেটা কখনোই হতে দেব না। থারিনিয়াস মাথা নেড়ে বলল, তবে আপনাকে সাবধান থাকতে হবে। অ্যালিসার সাথে সমঝোতা করার জন্য অপেক্ষা করুন। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জ্যাসপার কিছুক্ষণ থেমে থেকে বলল, বুঝেছি থারিনিয়াস, আমি চেষ্টা করব, কিন্তু আমার জন্য ফিওনার নিরাপত্তা সবসময় অগ্রাধিকার। থারিনিয়াস মাথা নেড়ে সম্মতি জানালো। জানি প্রিন্স, আর আমরা সবাই আপনার পক্ষে আছি। থারিনিয়াস কক্ষ থেকে বেরিয়ে আস্তে আস্তে ভাবতে লাগলো। এই প্রিন্স তো দিন দিন ভালোবাসায় উন্মাদ হয়ে উঠেছে। মনে হচ্ছে আর একটা ধ্বংসের প্রলয় ঘটাবে ভেনাসে। তার মনে হয়েছিল জ্যাসপারের ভালোবাসা এখন সত্যিই ভয়াবহ হয়ে উঠছে। এটাই তো স্বাভাবিক। একজন ড্রাগন যতবার হিউম্যানদের প্রেমে পড়েছে ততবারই ভেনাসে ধ্বংস নেমে এসেছে। সবসময় এমনই হয়েছে। সে মনে মনে ভেবেছিল ড্রাগনের ভালোবাসা মশগুল হলে কি হতে পারে। প্রাচীন ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে ভালোবাসার জন্য ড্রাগনরা সব হারিয়েছে, আর সেই ড্রাগনদের শেষ অবস্থা ছিল করুণ। ভালোবাসা যে কতটা ধ্বংসাত্মক হতে পারে সেটি তার অজানা ছিল না। সে জানতো জ্যাসপারের আবেগ তাকে অন্ধ করে দিতে পারে। এই আবেগই তাকে নিয়ে যাবে এক অন্ধকার পথে, যেখানে সে হারাতে পারে তার সবকিছু, শক্তি, রাজ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিওনা। যদি কিছু করতে না পারি,
থারিনিয়াসের মনে এক শঙ্কা জাগলো। তাহলে একদিন হয়তো আমাদের প্রিন্সও তাদের মতো হয়ে যাবে, যারা প্রেমে পড়ার জন্য ভেনাসের সমৃদ্ধি ত্যাগ করেছে। থারিনিয়াস যখন কক্ষ থেকে বের হচ্ছিল তখন তার মনে গভীর উদ্বেগ ও হতাশা ছিল। সে জানতো জ্যাসপারের জন্য এরকম কিছু ঘটলে তা শুধু তার জন্য নয়, বরং পুরো ভেনাসের জন্য একটি বিপর্যয় ডেকে আনবে। আমরা যতই চেষ্টা করি না কেন, সে প্রেমের অন্ধকারের দিকে যাওয়ার পথটি ঠেকানো সম্ভব নয়। পা চালিয়ে সে যাচ্ছিল, কিন্তু মনে একটাই চিন্তা, জ্যাসপারের আবেগ আর তার কার্যকলাপ ভেনাসের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেবে কিনা। অ্যালিসা আজ বাইরে ঘুরতে যাওয়ার জন্য বায়না শুরু করেছে, কিন্তু জ্যাসপার কোনোভাবেই রাজি হচ্ছিল না। বিকালের দিকে ফিওনা সোফায় বসে বই পড়ছিল, তখনই এথিরিয়ান সেখানে হাজির হয়। সিলভা বারবার এথিরিয়ানকে বিরক্ত করছে বাইরে যাওয়ার জন্য, আর এথিরিয়ান সুযোগ বুঝে ফিওনার পাশে সোফায় বসলো। বলছিলাম ফিওনা, চলো বাইরে ঘুরতে যাই সবাই মিলে। না হলে ওই সিলভার সাথে আমি একা একা যাব না, অস্বস্তিকর লাগে। এথিরিয়ান বলল। ফিওনা তখন হেসে দিল। বাহ, তুমি তো ওকে বেশ ভয় পাচ্ছ। মেয়েটা তো সুন্দর, ভয় কেন পাও? এথিরিয়ান মুচকি হাসলো। আরে সুন্দর হলেই হবে, চিপকা চিপকি ভালো লাগে না আমার একদমই। ফিওনা একটু ঠাট্টা করেই বলল। এখন তুমি কি চাইছো রিয়ন? এথিরিয়ান আগ্রহের সাথে বলল। চলো সবাই মিলে যাই, আর বাইরে গিয়ে তুমি আমার সাথে সাথে থাকবে। ফিওনা একটু ভাবলো, তারপর বলল। আচ্ছা ঠিক আছে, থাকবো। এথিরিয়ানের মুখে খুশির এক ঝলক দেখা গেল। তারা দুজনেই জানতো কিছু সময় বাইরে কাটানো তাদের জন্য নতুন অভিজ্ঞতা হবে, বিশেষ করে যখন চারপাশে এত সুন্দর প্রকৃতি ও স্নিগ্ধ পরিবেশ রয়েছে। তারা সোফা থেকে উঠল এবং প্রস্তুতি নিতে শুরু করলো। ফিওনার মনে কিছুটা উত্তেজনা ছিল, কারণ সে জানতো বাইরে বের হলে হয়তো কিছু নতুন ও মজার অভিজ্ঞতা হবে। এদিকে জ্যাসপার ভাবলো আপাতত অ্যালিসাকে খুশি লাগলেই তাড়াতাড়ি এখানে থেকে বিদায় করা যাবে, তাই সে রাজি হলো। আজকে সবাই মিলে পাহাড়ে ঘুরতে যাবে। বাইরের আবহাওয়া পাল্টে গেছে, শীত প্রবাহ শুরু হয়েছে। ফিওনা তৎক্ষণাৎ তার গরম পোশাক পরে নিল। সে একটি ফুল হাতার সোয়েটার আর জিন্স পরল, যা তার উজ্জ্বল রূপকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। বাকিরাও নিজেদের সাজিয়ে নিল। সিলভা গাউন পরল, সঙ্গে একদম ফ্যাশনেবল একটি জ্যাকেট যুক্ত হলো। অ্যালিসা গাউন পরিধান করে তার গায়ে একটি আধুনিক জ্যাকেট পরে নিল, যা তার রুচিশীলতার প্রতীক। জ্যাসপারও প্রস্তুত হচ্ছিল, তার গায়ের পোশাক একদম আলাদা। একটি ওভারকোট পরেছে যা সম্পূর্ণ কালো। ওভারকোটে ড্রাগনের জাতীয় চিত্র আঁকা রয়েছে, যা তার ড্রাগন পরিচয়ের সাথে মিল রেখে আরো গাঢ় একটি রূপ দেয়। কোঠায় দাঁড়িয়ে থাকা জ্যাসপারের দৃঢ়তার সাথে তার আভিজাত্য ফুটে উঠছে। শীতল বাতাসে সবাই যখন বাইরে বের হতে প্রস্তুত, তখন ফিওনা এবং অন্যরা বাইরে আসার জন্য মুখিয়ে আছে। জ্যাসপার কিছুটা উদ্বিগ্ন, কিন্তু সে জানে অ্যালিসাকে খুশি করতে পারলে শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। মাউন্টেন গ্লাস হাউস থেকে বেরিয়ে তারা পাহাড়ের বাগানের দিকে যাত্রা শুরু করলো। চারপাশে সাদা তুষারের চাদর, চমৎকার প্রাকৃতিক দৃশ্য ও কনকনে ঠান্ডা বাতাস তাদের সামনে হাজির হলো। ফিওনা প্রথমবারের মতো এমন পরিবেশে প্রবেশ করে অবাক হয়ে গেল। তার হৃদয়ে নতুন অভিজ্ঞতার জন্য উত্তেজনা। বাহিরে আজকের বাগানটি তুষারের আবরণে ঢাকা, প্রতিটি ফুল যেন মাথা নিচু করে নুইয়ে পড়েছে। তাদের রঙিন পাপড়িগুলো তুষারের ভারে আলোপিত হয়ে অস্পষ্ট হয়ে গেছে, কিন্তু তবুও তাদের সৌন্দর্য ম্লান হয়নি। চারপাশে কেবল তুষারের বিস্তৃত সাদা চাদর, যা সমস্ত দৃশ্যকে এক ভিন্ন আবহে রূপান্তরিত করেছে। গ্লাস হাউসের ভিতরে পরিবেশের শান্তির পাশাপাশি তাপমাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। হাউসের কাঁচের দেওয়ালগুলি সূর্যের আলোকে প্রবাহিত করে, ফলে সেখানে এক উষ্ণতা বিরাজমান। ফিওনা সেখানে বসে তুষারপাতের দৃশ্য উপভোগ করতে পারে, কিন্তু বাইরের শীতল বাতাসের শিহরণ তাকে কিছুটা সংবেদনশীল করে তুলছে।
ভেতরের উষ্ণতায় সে অনুভব করছে একটি নিরাপত্তার আবরণ, যেখানে বাইরের শীতের তীব্রতা রুক্ষ, বাইরের পৃথিবী তুষারের সাদা রূপে ঢাকা, যেন একটি বরফের রাজ্যে পরিণত হয়েছে। কিন্তু গ্লাস হাউসের ভিতরে তার সবকিছু ঠিক আছে। এমন দৃশ্য দেখে ফিওনার মনে হলো এই শীতে প্রকৃতি তার রহস্যময় রূপে মগ্ন হয়ে আছে এবং সে নিজেকে এখানে নিরাপদ ও শান্তিপূর্ণ মনে করছে। ফিওনা এক কোণে দাঁড়িয়ে আছে যেন সে এক দর্শক। তার চোখে পড়ে অ্যালিসা এবং জ্যাসপার। অ্যালিসা জ্যাসপারের কোনোই ধরে রেখেছে, হাসতে হাসতে কিছু বলছে, আর জ্যাসপার কেমন শান্ত হয়ে সব শুনছে। আজকের গম্ভীরতা তার মুখে নেই, যেন কোনো অজানা সুখে মগ্ন। এই দৃশ্য দেখে ফিওনার অন্তরটা পড়তে শুরু করে। হঠাৎ করে কেন যেন তার খুব কষ্ট হচ্ছে। সে নিজেকে সামলাতে চায়, কিন্তু মনে হচ্ছে সমস্ত অনুভূতি একসাথে ভেঙে পড়ছে। অ্যালিসার হাসি এবং জ্যাসপারের সহানুভূতি তাকে আরও বেশি বিচলিত করছে। সিলভা এথেরিয়ানের হাত শক্ত করে ধরেছে, যেন সে তাকে ছাড়া যেতে দিতে চাইছে না। এথেরিয়ান সিলভার এই দৃঢ়তা থেকে মুক্তি পেতে চেষ্টা করলেও কোনোভাবে সেখান থেকে বের হতে পারছে না। এদিকে থারিনিয়াস এবং আলবিরা অ্যাকুয়ারা পাহাড়ের বাগান নিয়ে আলোচনা করছে। তাদের কথোপকথনে ফিওনার মনোযোগ নেই। সে যেন এক অদৃশ্য দেওয়ালে ঘেরা, যেখানে সে আরেকজনের আনন্দে যোগ দিতে পারছে না। ফিওনার হৃদয়ে এক অসহায়ত্ব, এক দুর্বিষহ অনুভূতি বয়ে চলেছে। সে বুঝতে পারে এই মুহূর্তে সে একাকিত্বের অন্ধকারে ডুবে যাচ্ছে। যদিও চারপাশে সবার হাসি আর আনন্দের আওয়াজ, ফিওনা পাতলা সোয়েটারে দাঁড়িয়ে থাকায় শীত থেকে সুরক্ষা পাচ্ছিল না। তার হাতগুলো আড়াআড়ি ধরে রেখেছিল, যেন শীতের প্রবাহ থেকে বাঁচতে পারে। হঠাৎ পেছন থেকে একজন এসে তার গায়ে একটি ওভারকোট জড়িয়ে দিল। এই স্পর্শে ফিওনার ঠোঁটে একটি হাসি ফুটে উঠল। সে জানে যত্নশীল একমাত্র জ্যাসপারই তাকে এইভাবে ওভারকোট পরিয়ে দিতে পারে। কিন্তু মুহূর্তেই ফিওনার মনে হলো এই ওভারকোটের সুগন্ধটা অন্য কারো। ঘাড় ঘুরিয়ে তাকাতেই সে দেখল একজোড়া আকাশি রঙের নেত্রপল্লবের অধিকারী এথেরিয়ান তার দিকে তাকিয়ে মৃদু হাসছে। ফিওনার মনে একটি অস্বস্তি জন্ম নিল। এথেরিয়ানের আন্তরিকতা তাকে বিব্রত করেছিল, কারণ সে জানে এই মুহূর্তে জ্যাসপারও কাছে আছে। দূর থেকে সিলভা তাদের দিকে তাকিয়েছিল, তার চোখে রাগের ঝিলিক। সে বুঝতে পারছিল না কেন এথেরিয়ান এত সাহস দেখাচ্ছে, কিন্তু ফিওনার মনে যে কষ্টের আগুন চলছিল সেটা চেপে রাখতে পারছিল না। এথেরিয়ান তার কাছে আরও কাছে আসতে চেয়েছিল, আর তার এই স্নেহের প্রকাশ ফিওনার মনে দোলন সৃষ্টি করেছিল। ধন্যবাদ। ফিওনা সংকুচিত গলায় বলল, এথেরিয়ানের দিকে তাকিয়ে। তুমি তো ঠান্ডায় কাঁপছো, তাই না? এথেরিয়ান বলল, তার হাসিতে মিষ্টতা ছিল। ফিওনা অনুভব করলো এথেরিয়ানের সামনে তার হাসি আর কম্পন যেন একে অপরের সাথে যুদ্ধ করছে। সে ভেতরে ভেতরে জিজ্ঞেস করতে লাগলো, এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি এর চেয়ে কিছু বেশি? একদিকে তার প্রিয় জ্যাসপার আর অন্যদিকে এথেরিয়ানের মৃদু হাসি ফিওনার মনে এক দ্বিধা তৈরি করলো। সে জানত সম্পর্কের এই জটিলতা তাকে আরও গভীর সমস্যায় ফেলতে পারে, কিন্তু কিছুতেই সে নিজেকে এই ভাবনাগুলো থেকে বের করতে পারছিল না। একটি মুহূর্তের জন্যে যেন সবকিছু থমকে গেল। হঠাৎ করে তুষারের ঝড় শুরু হলো। বেগে বাতাসে সাদা তুষার উঠছিল। চারিদিক কেমন অন্ধকার হয়ে গিয়েছিল। সবাই দ্রুত মাউন্টেন গ্লাস হাউসের দিকে দৌড়তে লাগলো, যেন ঝড় থেকে বাঁচার শেষ চেষ্টা। এথেরিয়ান ফিওনার হাত ধরে দৌড়তে চাইল, কিন্তু সিলভা ঝড়ের গতি আর ভীতির আবহে দ্রুততার সাথে ফিওনার হাত থেকে এথেরিয়ানের হাত ছাড়িয়ে নিল। এথেরিয়ান অবাক হয়ে গেল, তার বুঝতে না পারার কারণে হাত ধরে থাকার অনুভূতি হারিয়ে গেল। ফিওনা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তখনই ঝড়ের প্রবল বেগে চারপাশে সবাই একত্রে দৌড়াচ্ছিল। হঠাৎ ফিওনার হাতে একটি শক্ত টান অনুভব হলো। সে বুঝতে পারল কেউ তাকে হঠাৎ করে শক্ত করে টেনে নিচ্ছে। কিছুই বুঝতে উঠতে পারছিল না। সে কেবল পেটের মধ্যে কারো একজোড়া হাত অনুভব করলো, যা ওর পেটে শক্ত করে ধরে আলগা করে নিল। সেই অচিন অপরিচিত শক্তি তাকে অন্য পাশে তুলে নিল, যেন ঝড়ের চাপে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে?
ফিওনা চিৎকার করে উঠল, কিন্তু তার শব্দ বাতাসের সঙ্গে মিশে গেল। অবশেষে ঝড়ের গর্জনের মধ্যে ফিওনা দেখল যে সে জ্যাসপারের কাছে পৌঁছে গেছে। জ্যাসপারের চোখে একটি দৃষ্টির তীব্রতা ছিল, তার উদ্বেগ ও রাগের মিশ্রণ। তুমি ঠিক আছো? জ্যাসপার জিজ্ঞেস করলো, তার গলায় উদ্বেগ স্পষ্ট। হ্যাঁ, ফিওনা দ্রুত উত্তর দিল। কিন্তু তুমি এখানে থাকো। সে জোর দিয়ে বলল, তার হাত শক্ত করে ধরে রেখেছিল যেন আর একবার তাকে হারাতে না পারে। ঝড়ের শব্দের মধ্যে তাদের চারপাশে নিরাপত্তার একটি অনুভূতি তৈরি হলো। আচমকা জ্যাসপার ফিওনার গা থেকে এথেরিয়ানের দেওয়া ওভারকোট খুলে পাশে ছুঁড়ে মারল। ফিওনা বিস্মিত হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট নড়ছিল কিছু বলতে, কিন্তু জ্যাসপারের চোখের দৃষ্টির গম্ভীরতা তাকে থামিয়ে দিল। সেই চোখে যেন আগুন চলছে, এক অদ্ভুত দাবি আর অধিকার বোধের সঙ্গে। এটা কি করলেন? এভাবে জ্যাকেট ছুঁড়ে মারলেন কেন? ফিওনা বলল, তার কণ্ঠে অসহায়ের ছাপ। কারণ হচ্ছে জ্যাসপার কড়া গলায় বলল। ওটাতে অ্যাথেরিয়নের স্পর্শ আর ঘ্রাণ লেগে আছে। আমি সহ্য করব না হামিংবার্ড। তুমি আমার কাছাকাছি থাকবে আর তোমার শরীরে অন্য কারো ঘ্রাণ থাকবে, এটা আমি কখনোই মেনে নেব না। ফিওনার মুখে বিস্ময়ের ছাপ আরো গভীর হলো। আপনি এটা নিয়ে এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেন? এটা তো শুধু একটা জ্যাকেট। তোমার কাছে হয়তো এটা কিচ্ছু না, জ্যাসপার তাকে বাধা দিয়ে বলল, কিন্তু আমার কাছে এটা অনেক বড় কিছু। তোমার শরীরে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কিচ্ছু নয়। এ কথা বলেই সে নিচের ওভারকোট শক্ত করে ফিওনার গায়ে জড়িয়ে দিল, যেন তাকে নিচের কোনো এক বিশেষ চিহ্ন দিয়ে চিহ্নিত করছে। ফিওনার গাল লাল হয়ে উঠল। ঠান্ডা আর জ্যাসপারের স্পর্শ মিশে তার ভেতরে এক অজানা উষ্ণতার সৃষ্টি করলো। সে কোনো কথা বলার চেষ্টা করলো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। এখন চুপ করে থাকো। জ্যাসপার বলল, তার গলা একটু নরম হয়ে এসেছে। তুমি আমার হামিংবার্ড, শুধু আমার, এটা কখনো ভুলে যেও না। ফিওনা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার হৃদয়ের ধুকপুকানি যেন ঝড়ের শব্দকে ছাড়িয়ে গেল। এই দাবির মধ্যে কোথাও যেন এক ধরনের মায়া আর সুরক্ষার আশ্বাস ছিল, যা তাকে না চাইলেও শিহরিত করলো। ফিওনা একটু রাগী সুরে বলল, আর আপনাকে যে অ্যালিসা ছুঁয়েছে তার বেলায়? জ্যাসপার হালকা হাসলো, তারপর ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকে এসে মৃদু কণ্ঠে বলল। ও, তোমার জেলাসি হচ্ছে? ফিওনা তৎক্ষণাৎ জবাব দিল, তো হবে না কেন? আপনি করতে পারেন, আপনাকে সবাই ছুঁতে পারবে, আর আমার বেলায়? তার কথা শেষ হওয়ার আগেই জ্যাসপার তার মুখে আঙ্গুল চেপে ধরল। ফিওনা থেমে গেল, তার সবুজ চোখগুলো একদম শান্ত অথচ দৃঢ়। চারপাশে তুষারের ঝড় তখন থেমে গেছে। ফিওনা তাকিয়ে আছে সেই সবুজ চোখের গভীরতায়। তার মনে হচ্ছে যেন জ্যাসপারের দৃষ্টি একসাথে তাকে আটকে রাখছে এবং অদ্ভুতভাবে সান্ত্বনাও দিচ্ছে। বাতাসে তখন শুধুই নীরবতা, যেন পুরো পৃথিবী থেমে গেছে তাদের এই ক্ষণিক মুহূর্তের সাক্ষী হতে। ফিওনা জ্যাসপারের হাত সরিয়ে নিজের মুখটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার শক্তির কাছে হার মেনে থেমে গেল। তার চোখে রাগ আর অপমানের মিশ্রণ ফুটে উঠল। আপনার সব কিছু ঠিক আর আমার প্রতিটা কাজ ভুল, এই কি আপনার নীতি? ফিওনা বলে উঠল কণ্ঠে অভিমান। জ্যাসপারের ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটল। নীতি নয় হামিংবার্ড, এটা আমার নিয়ম। আমি যা করি তা আমি বুঝে করি, কিন্তু তোমার বিষয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারি না। তুমি আমার কাছ থেকে দূরে যাও, আমি সহ্য করব, কিন্তু অন্য কেউ তোমার কাছে আসবে সেটা আমি মেনে নিতে পারবো না। ফিওনা এক মুহূর্ত নীরব থেকে বলল, আপনার এই অধিকার বোধ আমাকে দমিয়ে রাখছে। আপনি কিভাবে ভাবেন যে আপনি আমার সব সিদ্ধান্ত নিতে পারবেন? জ্যাসপার তার দিকে আরেকটু ঝুঁকে এলো, তার সবুজ চোখ জোড়ায় গভীর এক ঝলক। তোমার বিষয়ে আমার অধিকার জন্মায়নি হামিংবার্ড, এটা আমার নিজের করে নিয়েছি, কারণ তুমি আমার, শুধু আমার। ফিওনা তার হৃদয়ের দ্রুত স্পন্দনকে সামলানোর চেষ্টা করলো। তার কণ্ঠ নরম হয়ে গেল। আপনার এই দাবি একদিন আপনাকে সমস্যায় ফেলবে প্রিন্স। জ্যাসপার হেসে উঠল ফিওনার মুখে প্রথমবার তাকে কিছু একটা সম্বোধন করতে দেখে। সেই হাসিতে এক ধরনের আত্মবিশ্বাস আর রহস্য ছিল। সমস্যা আমাকে ভয় পায় হামিংবার্ড, তুমি শুধু আমার কথা মনে রেখো, অ্যাথেরিয়নের থেকে দূরে থাকবে, এটা আমার শেষ বার্তা।
ততক্ষণে তুষারের ঝড় থেমে গেছে। চারপাশে কেবল সাদা বরফের আস্তরণ আর এক নিস্তব্ধ পরিবেশ। ফিওনা আর কিছু না বলে জ্যাসপারের চোখে তাকিয়ে থাকলো। সেই চোখে এক অদ্ভুত মায়া, দাবি আর এমন কিছু ছিল যা সে বুঝতে পারছিল না। ফিওনা দ্রুত বুঝতে পারল জ্যাসপারের শরীর ঠান্ডায় জমে যাচ্ছে। জ্যাসপারের গায়ে এখন পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রায়, আর পাতলা ফিনফিনে সাদা শার্ট গায়ে জড়ানো। ওভারকোট খুলে ফিওনাকে জড়িয়ে দিয়েছে। ঠান্ডায় তার রক্তিম বেগুনি ঠোঁট আর পাতলা শার্টের নিচে ঠান্ডায় কাঁপতে থাকা শরীরটা যেন প্রতিটি মুহূর্তে আরো দুর্বল হয়ে পড়ছে। জ্যাসপারের এই অবস্থা দেখে ফিওনার অন্তরে অজানা এক যন্ত্রণা আর উদ্বেগ ছড়িয়ে পড়ল। আপনার তো ঠান্ডা লাগছে, কি দরকার ছিল ওভারকোট ছুঁড়ে ফেলে দেয়া, আর আমাকে আপনার ওভারকোট দিয়ে দিলেন? আপনি কি পাগল? ফিওনা তার দিকে এগিয়ে গিয়ে ধমকের সুরে বলল, চোখে চিন্তার ছাপ স্পষ্ট। জ্যাসপার মৃদু হেসে বলল, তুমি যদি উষ্ণ থাকো, আমার ঠান্ডা কোনো ব্যাপার না, আমি সহ্য করতে পারি। ফিওনা তার কথায় আরো বিরক্ত হয়ে বলল, সহ্য করতে পারছেন না এটা আমি স্পষ্ট দেখছি। আপনার ঠোঁটের রং দেখেছেন? ঠান্ডায় কালশিটে হয়ে গেছে, শরীর কাঁপছে ঠান্ডায়। এটা কোন ধরনের বোকামি প্রিন্স? জ্যাসপার কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ফিওনা থামিয়ে দিয়ে বলল, একদম চুপ। আপনি যদি নিজেকে এইভাবে ঝুঁকিতে ফেলেন, তাহলে আমি এই ওভারকোট নেব না। ফিওনা ওভারকোট খুলে তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জ্যাসপার শক্ত হাতে তা ফিরিয়ে দিল। হামিংবার্ড, আমি বলেছি তুমি আমার কাছে সব কিছু। আমার জ্যাকেট থাকুক বা না থাকুক তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার শরীর এই ঠান্ডা সহ্য করবে না, তাই এটা থাক। জ্যাসপার আরও একবার ওভারকোটটা তার গায়ে টেনে দিল, যেন এটা তার শেষ কথা। ফিওনা এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থাকলো, তার ঠোঁট কেঁপে উঠল রাগে, অভিমানে আর কোথাও যেন এক অদ্ভুত কৃতজ্ঞতায়। সে আর কিছু না বলে হঠাৎ করে তার ছোট্ট হাত দিয়ে জ্যাসপারের হাতটা ধরে টানলো। আপনার একগুয়েমি আমি বুঝেছি, কিন্তু এখন আপনি আমার সাথে চলুন। আপনার এই অবস্থায় বাইরে থাকা উচিত না। তুষারের সাদা চাদরে ঢাকা বিস্তীর্ণ পথে জ্যাসপার ফিওনাকে কোলে তুলে নিল। চারপাশে ঠান্ডা হিমশীতল হাওয়া বয়ে চলেছে, কিন্তু জ্যাসপার যেন তার নিজের শরীরের সমস্ত শীতলতাকে উপেক্ষা করেই হাঁটা শুরু করলো। ফিওনার পায়ে ঠান্ডা যাতে না লাগে সেটাই যেন তার একমাত্র লক্ষ্য। ফিওনা বিস্ময়ে বলল, আপনি কি করছেন? নামান আমায়। এমন কেউ দেখে ফেললে কি ভাববে? আপনার তো ঠান্ডাও লাগছে। তার গলায় লজ্জা মিশানো উৎকণ্ঠা। জ্যাসপার তার গম্ভীর দৃষ্টি সামনের দিকে রেখে মৃদুস্বরে বলল, লাগুক ঠান্ডা। তার কণ্ঠে এমন এক অদ্ভুত দৃঢ়তা যে এই কথার পরে কিছু বলারই আর জায়গা নেই। ফিওনা জানে জ্যাসপারকে কিছু বলা মানে বাতাসের বিপরীতে কথা বলা। তার মন যা চায় সেটাই সে করবে। তাই আর কোনো প্রতিবাদ না করে ফিওনা একটু ভালো করে জ্যাসপারের ঘাড়ে হাত দিয়ে জড়িয়ে ধরল, যেন সে নিজেই জ্যাসপারের উষ্ণতার আশ্রয় হয়ে উঠতে চায়। তুষারের প্রবল ঠান্ডায় তার পাতলা শার্টের নিচে শরীরটা যেন জমে যাচ্ছে, কিন্তু ফিওনার গায়ে যেন এক বিন্দু অসুবিধে না হয় সেই চিন্তায় সে যেন নিজেকেই তুচ্ছ করে দিয়েছে। একসময় ফিওনা আর কিছু না বলে জ্যাসপারের গলা জড়িয়ে ধরে জ্যাসপারের ঘাড়ের কাছে মুখ গুজে রাখলো। তার উষ্ণ নিঃশ্বাস হালকা স্পর্শ করলো জ্যাসপারের ঘাড়ের ট্যাটুটির উপর। সেই স্পর্শে জ্যাসপার হঠাৎই যেন সমস্ত শীতলতার পর্দা সরিয়ে ফেলল। ফিওনার স্পর্শ তার রক্তে এমন এক অদ্ভুত উষ্ণতা জাগিয়ে দিল যা তাকে শক্তি জুগিয়েছিল। সমস্ত ঠান্ডা নিমেষেই গায়েব হয়ে গেল। তার পায়ের নিচে তুষার ক্রমাগত চাপা পড়ছে, কিন্তু তার দৃঢ় পায়ের গতি থামছে না। ফিওনার নীরব উপস্থিতি আর জ্যাসপারের অটুট সুরক্ষা দুজনের মাঝে এই মুহূর্তে যেন তুষারাবৃত প্রকৃতি মিশে এক অনন্য রোম্যান্স তৈরি করলো। দুদিন পেরিয়ে গেছে। অ্যালিসা আর সিলভা এখনো মাউন্টেন গ্লাস হাউসে অবস্থান করছে। তাদের উপস্থিতিতে জ্যাসপার কোনো মিশনেই যাচ্ছে না। থারিনিয়াস একাধিকবার জিজ্ঞেস করেছে তার পরিকল্পনার ব্যাপারে, কিন্তু প্রতিবারই জ্যাসপার এক কথাই জানিয়ে দিয়েছে, ফিওনাকে আমি এখানে অ্যালিসা আর সিলভারের সঙ্গে একা রেখে যেতে পারবো না।
থারিনিয়াস একটু বিরক্ত হলেও কিছু বলার সাহস করেনি। সে জানে জ্যাসপারের জেদ ভাঙানো সহজ নয়। অন্যদিকে ফিওনা এসব কথা শুনে বেশ অস্বস্তি বোধ করছে। সে বুঝতে পারছে না এটা কি জ্যাসপারের সুরক্ষার অজুহাত নাকি তার প্রতি কোনো অতিরিক্ত অনুভূতি। অ্যালিসা অবশ্য খুবই স্বাভাবিক আচরণ করছে, যেন কিছুই ঘটেনি। মাঝে মাঝে সে জ্যাসপারের সঙ্গে হাসি তামাশা করে, আর সিলভা যেন ইচ্ছে করে ফিওনার প্রতি ঈর্ষা প্রকাশ করছে। এই পরিস্থিতির মাঝে ফিওনার মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে। তার কাছে মনে হচ্ছে জ্যাসপারের এই অতিরিক্ত যত্নশীলতা যেন কোনো অজানা ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। পুষ্পরাজ পাহাড়ে অবস্থিত গোপন ল্যাবরেটরিতে ভেতর গুনগুন শব্দে যন্ত্রপাতি চলছিল। বিশাল এক ট্রান্সমিশন ট্র্যাঙ্ক মাঝখানে স্থাপন করা হয়েছে, যার চারপাশে লাল ও নীল রঙের লাইট দপদপ করছে। জ্যাসপার, থারিনিয়াস আর মিস্টার চ্যান সিং মাথা নিচু করে বিভিন্ন পরিমাপ ও হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। টেবিলের ওপর রাখা বিশাল স্ক্রিনে ভেনাসের ছবি ফুটে উঠেছে। স্ক্রিনের ডান দিকে বিভিন্ন রাসায়নিক গ্যাসের অনুপাত দেখা যাচ্ছে। অক্সিজেন 37%, হাইড্রোজেন 41% এবং কার্বন 22%। ভেনাসের বায়ুমণ্ডলে এই উপাদানগুলো প্রেরণ করার মাধ্যমে নতুন পরিবেশ তৈরির পরিকল্পনা চলছে। জ্যাসপার একটি হোলোগ্রাফিক প্রজেকশন তুলে বলল, ভেনাসের বায়ুমণ্ডলে এই উপাদানগুলো মিশিয়ে দিতে হবে এমন উচ্চমাত্রায় যাতে এটি দীর্ঘস্থায়ীভাবে বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করতে পারে। তবে এর জন্য প্রাথমিক পদ্ধতিতে সব গ্যাস সংকুচিত করে উচ্চচাপের ধারায় প্রেরণ করতে হবে। থারিনিয়াস তার ডান হাতে পরা প্রযুক্তিগত গ্লাভস দিয়ে কিছু নির্দেশ দিল। হঠাৎই মাঝের ট্রান্সমিশন ট্যাঙ্কের ভেতরের রং পরিবর্তন হতে শুরু করলো। জ্যাসপার বলল, প্রথম ধাপে হাইড্রোজেন সংকুচিত করে এক ধরনের সুপার ফ্লুইডে পরিণত করা হবে। ট্যাঙ্কের ভেতরে থাকা তরল হাইড্রোজেন ক্রমেই স্থির হয়ে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়তে শুরু করলো। মিস্টার চ্যান সিং তখন একটি কন্ট্রোল প্যানেলে দাঁড়িয়ে বলল, এই সিস্টেমের মাধ্যমে সংকুচিত গ্যাসগুলো থারিনিয়াসের বাহনের ইলেকট্রোম্যাগনেটিক স্টোরেজ সেলে পাঠাবো। ভেনাসে পৌঁছে এটি নির্দিষ্ট উচ্চতায় মুক্তি পাবে। এরপর জ্যাসপার তার হাতে থাকা পোর্টেবল ডিভাইস দিয়ে আরেকটি নির্দেশ দিল। সঙ্গে সঙ্গে ট্রান্সমিশন ট্যাঙ্কের আর এক পাশে রাখা অক্সিজেন ট্যাঙ্ক থেকে বিশুদ্ধ অক্সিজেন সংগ্রহ শুরু হলো। এর চারপাশে নীল আলোর ঝলকানি দেখে থারিনিয়াস মৃদু হাসল। মানুষেরা সত্যিই বিজ্ঞানকে জাদুতে পরিণত করেছে। সবশেষে কার্বন সংগ্রহের পালা। এটি আরও জটিল, কারণ কার্বনকে কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন করে সংকুচিত করা হচ্ছে। মিস্টার চ্যান সিং সতর্ক গলায় বলল, এই প্রক্রিয়ায় খুব বেশি চাপ দিলে মিশ্রণটি অস্থিতিশীল হয়ে পড়তে পারে। ট্রান্সমিশন শেষ হলে থারিনিয়াস তার বাহনের কাছে দাঁড়িয়ে গেল। একটি গোলাকার প্ল্যাটফর্ম ভেসে উঠল, যার কেন্দ্র থেকে আলোক রশ্মি বেরিয়ে আসছে। প্ল্যাটফর্মের উপর রাখা হলো সংকুচিত গ্যাসের পাত্র। জ্যাসপার বলল, সব প্রস্তুত, কালকের মধ্যে এগুলো ভেনাসে পৌঁছানো হবে। তুমি শুধু গন্তব্যে পৌঁছানোর পর ডিকম্প্রেশন চালু করবে। থারিনিয়াস পাত্রগুলো নিজের হাতে তুলে নিয়ে একটি বিশেষ চেম্বারে রাখল, যা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে নিরাপদ করা হয়েছে। গম্ভীর কণ্ঠে সে বলল, আমার উপর ভরসা রাখুন প্রিন্স। ভেনাস এই উপহার সসম্মানে গ্রহণ করবে। চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে তারা আবার ল্যাবের পর্দা নামিয়ে দিল, যেন এই বিপ্লবী কাজের গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে। ল্যাবের ভেতর থমথমে পরিবেশ। জ্যাসপার পর্দার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকলো। স্ক্রিনে ভেনাসের লাইভ ফিড ভেসে উঠছে। চরম উষ্ণ পরিবেশ, বিষাক্ত মেঘের আস্তরণ। এই মিশনের সফলতা তার জাতির জন্য অপরিহার্য। তবুও এই মুহূর্তে তার মন বারবার অন্য কোথাও চলে যাচ্ছে। ফিওনা, জ্যাসপার ধীরে ধীরে মুখ তুলে বলল, থারিনিয়াস, এই মিশন তোমার হাতে দিচ্ছি। থারিনিয়াস অবাক হয়ে তাকিয়ে বলল, সাথে আপনি গেলে ভালো হতো। এত গুরুত্বপূর্ণ উপাদান আমার হাতে দিলে যদি কোনো ভুল হয়ে যায়। জ্যাসপার সামনের দিকে কয়েক ধাপ এগিয়ে তার সামনে দাঁড়ালো। সবুজ চোখ দুটি দৃঢ়তায় জ্বলছিল। তুমি আমাকে চেনো না থারিনিয়াস, আমি কাউকে এত সহজে বিশ্বাস করি না। তবে তুমি আমার অনুগত সঙ্গী। এই কাজে আমার চেয়ে বেশি তোমার অভিজ্ঞতা আছে। থারিনিয়াস এক মুহূর্ত ভেবে নিল, তারপর বলল, আপনার আসল কারণটা বলুন প্রিন্স। আপনি কেন যাচ্ছেন না? জ্যাসপার এক চিলতে হাসি দিয়ে বলল, এটা ব্যক্তিগত।
আমি ফিওনাকে একা রেখে যেতে পারি না। ও এই পরিবেশে নতুন এবং এখানে অ্যালিসা আর সিলভা রয়েছে। আমি ওকে সুরক্ষিত রাখতে চাই। তারিনিয়াস কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে বলল। জ্যাসপার হাত তুলে থামিয়ে দিল। এটা নিয়ে এখন আলোচনা করার সময় নেই। তুমি প্রস্তুতি নাও, সবকিছু সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে। ল্যাবের একপাশে রাখা সংকুচিত গ্যাসের কন্টেইনারগুলো থারিনিয়াসের দিকে নির্দেশ করে জ্যাসপার বলল। তোমার বাহন সম্পূর্ণ নিরাপদ এবং ভেনাসে পৌঁছানোর সময় সব ধাপে যোগাযোগ করবে। আমি তোমার অবস্থান সবসময় পর্যবেক্ষণ করব। থারিনিয়াস তার ডান হাত বুকে রেখে সম্মানের ভঙ্গিতে বলল। আপনার আদর্শ যথার্থ প্রিন্স। জ্যাসপার এবার চেয়ারে বসে গভীরভাবে শ্বাস নিল। ফিওনার মুখটি মনে পড়ল। সে জানে এই মিশন তার জন্যেও গুরুত্বপূর্ণ, কিন্তু ফিওনার সুরক্ষা তার কাছে এখন সবার আগে। আমার দায়িত্ব শুধুই আমার জাতির প্রতি নয়, আরেকটি দায়িত্ব এখন আমার কাছে নতুনভাবে এসেছে। সে মৃদু স্বরে বলল। থারিনিয়াস প্রস্তুতি নিয়ে দ্রুত ল্যাব থেকে বেরিয়ে গেল। জ্যাসপার স্ক্রিনে চোখ রেখে গভীর মনোযোগে পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলো, যেন সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন হয়। রাতের বেলায় জ্যাসপার দরজা দিয়ে ঢুকে সোজা লিভিং রুমে গেল। তার সাদা শার্টটা ভেজা তুষারে নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে এখন কালো শার্টের ওপর লম্বা হুডি পরে আছে। লিভিং রুমের আলো মৃদু, আগুনের কুণ্ডলি চিমনিতে চলছে, কিন্তু অ্যালিসার মুখের অভিব্যক্তি দেখে মনে হলো যেন আলো এখানে গম্ভীর হয়ে আছে। জ্যাসপার থমথমে গলায় বলল। অ্যালিসা, এত রাতে এখানে বসে আছো কেন? অ্যালিসা উঠে দাঁড়ালো। তার নীলচে পোশাক বাতাসে হালকা দুলছে। একটু চঞ্চল কণ্ঠে বলল। আপনার জন্য বসে আছি প্রিন্স। জ্যাসপার এক মুহূর্তের জন্য থেমে তাকে নিরীক্ষণের দৃষ্টিতে দেখল, তারপর গম্ভীরভাবে বলল। আমার জন্য খামোখা অপেক্ষা করছো কেন? তুমি জানো না আমার সময়ের কোনো ঠিক ঠিকানা নেই? অ্যালিসা এক পা এগিয়ে এসে মৃদুস্বরে বলল। জানি, কিন্তু তবুও মনে হলো আপনার সাথে কিছু কথা বলা দরকার। জ্যাসপার ভ্রু কুঁচকে তাকালো। তোমার কথাগুলো কি এত জরুরি যে রাতে জাগতে হবে? অ্যালিসা এক মুহূর্ত চুপ রইল, তারপর একটু সাহস নিয়ে বলল। প্রিন্স, আপনি নিজেকে সবসময় দূরে রাখেন, কিন্তু আপনার প্রিয়জনরা কখনো আপনার থেকে দূরে থাকে না। আমরা সব সময় আপনার আশেপাশে থাকি। জ্যাসপার হালকা বিরক্তি নিয়ে একপাশে বসে পড়ল, হাত দিয়ে চুল সরিয়ে বলল। তুমি জানো অ্যালিসা, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। ব্যক্তিগত সম্পর্কের জন্য আমার কাছে সময় নেই, আর এটাই আমি শুরু থেকেই বলেছি। অ্যালিসা এবার একটু অভিমান নিয়ে বলল। আপনার ব্যক্তিগত সম্পর্কের জন্য সময় নেই, কিন্তু ফিওনার জন্য সব কিছুতেই সময় হয়ে যায়, তাই না? জ্যাসপার মুহূর্তেই চুপ হয়ে গেল। তার চোখের গভীরে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল, যেন প্রশ্নটা তার ভেতর কোনো না বলা সত্যকে ছুঁয়ে দিয়েছে। কিন্তু সে শান্ত গলায় বলল। তুমি যা বলছো অ্যালিসা, তার কোনো ভিত্তি নেই। আমি যা করি তা আমার সিদ্ধান্তে করি। অ্যালিসা এবার আর কোনো উত্তর দিল না। সে জানতো জ্যাসপারের সামনে বেশি যুক্তি দিয়ে লাভ নেই। সে একপাশে ফিরে আসনটিতে বসে বলল। ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, এখন আমি যাচ্ছি। জ্যাসপার তার যাওয়া দেখল, কিন্তু কিছু বলল না। তার চোখে গভীর এক চিন্তার ছাপ ফুটে উঠল, যা শুধু অন্ধকার রাতেই প্রকাশ পায়। জ্যাসপার ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। তার ভারী বুটের শব্দ শীতল মেঝেতে ছড়িয়ে পড়ছিল। তুষারের স্নিগ্ধতা যেন এখনো তার চুলের শেষ প্রান্তে আটকে ছিল। উপরে পৌঁছে সে এক মুহূর্ত থেমে ফিওনার কক্ষের দরজার সামনে দাঁড়ালো। চোখের পলকে তার আঙ্গুল সাইড প্যানেলে গিয়ে স্পর্শ করলো। একটি লাভ সিগন্যাল সক্রিয় হয়ে উঠল, একটি লালচে আলো যা ধীরে ধীরে জ্বলতে নিভতে লাগলো। এই সিগন্যালটা এই দুদিন আগেই সেট করে নিয়েছে জ্যাসপার, আগেই ফিওনাকে সব বুঝিয়ে দিয়েছিল। এর মানে একটাই, জ্যাসপার তাকে এখন তার কক্ষে চাই। এটি কোনো আদেশ নয়, কিন্তু তা এক ধরনের অনুরোধ। যদিও জ্যাসপারের মতো একজনের পক্ষ থেকে অনুরোধ শব্দটি একটু অবাস্তব মনে হয়,
ফিওনা তখন নিজের বিছানায় বসে একটি বই পড়ছিল। আলো কমিয়ে দেওয়া ছিল, বাইরের হিমশীতল বাতাস দেওয়ালের কাছে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ সিগন্যালের আলো তার চোখে পড়ল। সে জানতো এটি অবহেলা করার মতো কিছু নয়। জ্যাসপারের উপস্থিতি এবং সিদ্ধান্ত সবসময় অদৃশ্য শক্তির মতো কার্যকর। ফিওনা বইটি পাশে রেখে উঠে দাঁড়ালো। তার মনে প্রশ্ন জাগলো, এত রাতে হঠাৎ কেন ডেকেছে? ফিওনা দ্রুত তার শালটি গায়ে চড়িয়ে দরজা খুলে বাইরে বের হলো। লম্বা করিডোরটি ফাঁকা, তবে করিডোরের শেষ প্রান্তে জ্যাসপারের কক্ষের দরজার নিচ থেকে হালকা আলো ঠিকরে বেরোচ্ছে। ফিওনা ধীরে ধীরে হাঁটতে লাগলো, তার মনে অজানা উত্তেজনা। কক্ষে প্রবেশ করার আগে ফিওনা এক মুহূর্ত থেমে গভীর শ্বাস নিল। তারপর দরজার সামনে দাঁড়াতেই স্লাইডিং হয়ে খুলে যায় আর ফিওনা ভিতরে ঢুকলো। জ্যাসপার কাঁচের দেওয়ালের পাশে দাঁড়িয়ে ছিল। বাইরে বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য চাঁদের আলোয় ঝলমল করছিল। জ্যাসপারের চোখে গভীর চিন্তার ছাপ ছিল। সে ধীরে ধীরে ঘুরে ফিওনার দিকে তাকালো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম, হামিংবার্ড। বলল জ্যাসপার শান্ত গলায়। তার গ্রিন আইরিশ যেন আর রহস্যময় দেখাচ্ছে। তোমার সাথে কিছু কথা আছে। ফিওনা জানতো যখনই জ্যাসপার তাকে এভাবে ডাকে তখন তার কথাগুলোর মধ্যে সবসময় কোনো গভীর অনুভূতি লুকিয়ে থাকে। ফিওনা ধীরে ধীরে আরও কাছে এগিয়ে গেল। তার কণ্ঠে ছিল মৃদু উত্তেজনার আভাস। এত রাতে কেন ডেকেছেন? যদি কেউ দেখে ফেলে? ফিওনা তার সন্দেহ আর অস্বস্তি লুকিয়ে রাখতে পারছিল না। জ্যাসপার হালকা হাসল। তার সবুজ চোখ দুটো যেন গভীর অন্ধকারে জ্বলে উঠল। সে এক পা সামনে এগিয়ে এসে বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান। তার গম্ভীর দৃঢ় স্বরটি ফিওনার বুকের ভেতর যেন অদ্ভুত শিহরণ জাগালো। চারপাশের নিস্তব্ধতা যেন এই কথাগুলোকেই আরো তীক্ষ্ণ করে তুলল। ফিওনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। তার কণ্ঠ কাঁপল একটু। তাহলে কেন ডেকেছেন? তাড়াতাড়ি বলুন। জ্যাসপার এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর দেওয়ালের পাশে গিয়ে বাইরের তুষারময় দৃশ্যের দিকে তাকালো। তার দীর্ঘ নীরবতার পর সে বলল, আমি যখন তোমাকে ডাকি তখন কারণ জানতে চাওয়ার প্রয়োজন নেই। কারণটা সবসময় তোমার জন্যই হয়। ফিওনা একেবারে স্থবির হয়ে গেল। জ্যাসপারের কথাগুলো সরাসরি, কিন্তু তার চোখের গভীরতা আর অচেনা আবেগ ফিওনাকে আরও বিভ্রান্ত করল। কিন্তু ফিওনা সাহস করে বলল, আপনার যা ইচ্ছে তাই করতে পারেন বলে এরকম করবেন, এটা কিন্তু ঠিক না। আমি একটা মানুষ, আপনি কি সেটা বুঝতে পারেন? জ্যাসপার ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালো। সে এক পা ফিওনার দিকে এগিয়ে এসে বলল, ঠিক, তুমি মানুষ, কিন্তু তুমি সেই মানুষ যাকে আমি ছাড়া অন্য কারো কাছে যেতে দেব না। আর এটাই বাস্তবতা, যেটা তোমাকে মানতে হবে। তার স্বর গভীর, কিন্তু তার চোখে যেন একটি অদ্ভুত কোমলতা ফুটে উঠল। এই কোমলতা ফিওনাকে বিভ্রান্ত করলো, যেন সে বুঝতে পারল না এটা হুমকি না ভালোবাসার দাবি। জ্যাসপার ফিওনার দিকে তাকিয়েছিল গভীর দৃষ্টিতে, তার এতটা কাছে যে ফিওনা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। একটু নিচু হবেন? ফিওনার অনুরোধে জ্যাসপার সামান্য ঝুঁকল, তবে তার চোখে মৃদু একটি ছায়া খেলে গেল, একটি ভুল বোঝাবুঝির ছায়া। সে ভেবেছিল হয়তো ফিওনা তাকে চুম্বনের জন্য বলছে, তাই সে আরও একটু কাছে এলো, এতটাই যে ফিওনার গালে তার নিঃশ্বাস স্পষ্ট অনুভূত হলো। ফিওনার চোখ তখন বিস্ময়ে বড় হয়ে গেল। সে মুহূর্তেই কিছু বলার ভাষা খুঁজে পেল না। তবে পরের মুহূর্তেই ফিওনা নিচের হাত বাড়িয়ে জ্যাসপারের চুলে লেগে থাকা তুষারগুলো আস্তে করে মুছে দিল। এগুলো চুলে লেগেছিল। ফিওনা বলল মৃদু হেসে। জ্যাসপার বুঝতে পারল যে সে ভুল বুঝেছিল। তার ঠোঁটের কোণে এক মুহূর্তের জন্য মৃদু হাসি ফুটে উঠল। তাহলে তুমি আসলে আমার চুল ঠিক করতে চাইছিলে? জ্যাসপার বলল, গলায় মিশ্রিত মজা আর কৌতূহল। ফিওনা একটু অপ্রস্তুত হাসলো। হ্যাঁ, তাছাড়া আর কি? আপনি কেন অন্য কিছু ভাবলেন? জ্যাসপার কোনো উত্তর দিল না, তবে তার চোখে একটি মৃদু দুষ্টুমি মেশানো চাহনি ছিল। সে সামান্য দূরে গিয়ে বলল, তুমি যদি অন্য কিছু করতে চাইতে আমি না করতাম না। ফিওনা লজ্জায় গাল দুটো লাল করে ফেলল।
আপনার মতো একজন ড্রাগনের কাছে এসব কথা খুব সহজ হবে, কিন্তু আমার জন্য নয়। সে গম্ভীরভাবে বলল, যদিও তার গলার স্বরে একটি কাঁপুনি ছিল। জ্যাসপার হেসে বলল, তোমার সরলতাই তো তোমাকে আরো আকর্ষণীয় করে তোলে হামিংবার্ড। এই কথাগুলো শোনার পর ফিওনা দ্রুত পাশ ফিরল। তার হৃদয় জুড়ে মিশে থাকা লজ্জা আর অজানা উত্তেজনা তাকে আবারও বিভ্রান্ত করে তুলল। জ্যাসপার সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীরভাবে ফিওনার দিকে তাকিয়ে বলল, আজকে তোমাকে একটা জিনিস উপহার দেব। উপহারের কথা শুনে ফিওনার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। উপহার? আপনি আমাকে উপহার দেবেন? তাহলে তো সেটা অবশ্যই বিশেষ কিছু হবে, তাই না? জ্যাসপার একটু রহস্যময় হাসল। তুমি নিজেই তা বুঝবে। ফিওনার মুখে তখন কৌতূহল আর উত্তেজনার মিশ্রণ। কি সেটা? এখনই বলুন। জ্যাসপার ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটা শুরু করলো। তাড়াহুড়ো করো না হামিংবার্ড, উপহার সবসময় সঠিক সময়ে দেয়া হয়। ফিওনা একটু অসন্তুষ্ট মুখ করে বলল। আপনার এই রহস্যময় আচরণই আমাকে পাগল করে দেয়। জ্যাসপার তখন তার হুডির পকেট থেকে একটি লকেট বের করলো। লকেটটি এত সুন্দর যে দেখেই মনে হচ্ছে এটি পৃথিবীর কোনো কিছু নয়। লকেটের মাঝখানে লাভের আকারের একটি পাথর রয়েছে, যা সবুজ রঙের আলোতে জ্বলজ্বল করছে। ফিওনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এই জাদুকরী বস্তুটি তার হৃদয়ের গভীরে নাড়া দিচ্ছে। জ্যাসপার ফিওনার দুই বাহু ধরে পেছনের দিকে ঘুরিয়ে নিল আর আলতো করে ফিওনার পিঠের কাছে থাকা চুল সরিয়ে দিল। ফিওনা একটু কেঁপে উঠল, যেন তার শরীরে একটি চেনা অনুভূতি বয়ে নিয়ে আসছে। এটা তোমার জন্য। জ্যাসপার বলল, তার গলায় গভীর একটি সুর ছিল। এই লকেটটি শুধু একটি সাজ সরঞ্জাম নয়, এটা আমাদের সম্পর্কের প্রতীক। ফিওনা অনুভব করলো তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যাচ্ছে। জ্যাসপার যত্ন করে লকেটটি তার গলায় পরিয়ে দিল, যেন এটি শুধুমাত্র একটি গহনা নয়, বরং তার অন্তরের একটি অংশ। এখন তুমি সবসময় আমার সাথে থাকবে। জ্যাসপার বলল, তার চোখে এক ধরনের প্রতিজ্ঞা ছিল। এটা তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা নও, আমি সব সময় তোমার সাথেই আছি। ফিওনা চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখে জল জমে গেল। আপনি কি সত্যিই আমাকে এইভাবে ভাবেন? অবশ্যই। জ্যাসপার উত্তর দিল। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফিওনার মন জুড়িয়ে গেল এক অদ্ভুত শান্তির অনুভূতিতে। লকেটটি তার গলায় ঝুলে থাকা অবস্থায় সে বুঝতে পারল যে এই মুহূর্তটি তাদের সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা। ধন্যবাদ প্রিন্স। সে বলল, এটা সত্যি অসাধারণ। জ্যাসপার তখন পেছন থেকে ফিওনাকে জড়িয়ে ধরল। তার নিঃশ্বাস ফিওনার কানে এসে পড়ল আর সে অনুভব করলো যেন তার হৃদস্পন্দন বাড়ছে। এটা সাধারণ কোনো পাথর নয় হামিংবার্ড। জ্যাসপার বলল, তার কণ্ঠে একটি গভীরতা ছিল। এটা ভেনাসের লাভ স্টোন। ফিওনা বিস্মিত হয়ে গেল। লাভ স্টোন এর মানে কি? জ্যাসপার ধীরে ধীরে ব্যাখ্যা করতে শুরু করলো। এটা তখনই পড়ানো হয় যখন আমাদের ভেনাসের সফটওয়্যার ম্যাচের পর বিবাহ করা হয়। বাসরের আগে জীবন সঙ্গিনীকে উপহার দিতে হয়। ফিওনার মুখাবয়বে হতবিম্বের ছাপ স্পষ্ট হয়ে উঠল। আপনি আমাকে এমন একটি বিশেষ উপহার দিলেন? হ্যাঁ। জ্যাসপার সোজা হয়ে বলল, এটার আরেকটি বিশেষত্ব হচ্ছে এর মধ্যে মানব জাতীয় 1 থেকে 2 বছর পর্যন্ত স্মৃতি সংগ্রহ করে রাখা যায়। তুমি যখন চাও তখন এই স্মৃতিগুলো দেখতে পারবে। ফিওনা এরকম একটি বিষয় জানার পর আরো অবাক হয়ে বলল, মানে আমি আমাদের সাথে কাটানো সময়ের স্মৃতি ধরে রাখতে পারবো? ঠিক তাই। জ্যাসপার বলল, এটা আমাদের সম্পর্কের জন্য একটি চিরস্থায়ী বন্ধন তৈরি করবে। ফিওনার হৃদয়ে এক অপরিসীম অনুভূতি বয়ে গেল। এটা সত্যি অসাধারণ প্রিন্স। আমি জানি আমাদের এই সম্পদের মূল্য অনেক বেশি। তুমি এটা নিয়ে চিন্তা করো না হামিংবার্ড, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি এই স্মৃতিগুলো সবসময় তোমার জন্য থাকবে। ফিওনা তখন কিছুটা মজা করেই বলল, আরেকটা কাজ করতে পারি আমি, যখন পড়বো তখন ওই পড়াগুলো এতে কালেক্ট করে রাখবো, তারপর পরীক্ষার খাতায় লিখে নকল করব। এই কথা শুনে জ্যাসপার কাশির মতো হেসে উঠল, যেন তার কাশি থামতেই চাইছে না। ফিওনা একটু অবাক হয়ে তাকে দেখল।
সাধারণত মৃদু হাসি ছাড়া জ্যাসপার কখনোই এভাবে হাসেনি। এই প্রথমবার তাকে এতটা হাসতে দেখে ফিওনার মনে একটি উষ্ণ অনুভূতি ঢুকে গেল। ফিওনা জ্যাসপারের হাসি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলো, যেন সেই হাসির মধ্যে হারিয়ে গেছে। জ্যাসপারের হাসি ধীরে ধীরে থেমে গেল। ফিওনা এভাবে তাকিয়ে আছে দেখে জ্যাসপার কিছুটা কাছে চলে আসে। ফিওনা টের পায়নি, তার কোমর ধরে তাকে আরও কাছে নিয়ে আসলো। জ্যাসপার ফিসফিস করে বলল, এবার আমার উপহার দাও। ফিওনা কিছুটা অবাক হয়ে বলল। এখন কিভাবে? জ্যাসপার হাসি মুখে বলল। আমার উপহার হচ্ছে তোমার মিষ্টি কোমল ঠোঁট জোড়া। জ্যাসপার ফিওনাকে চুমু দেওয়ার আগেই ফিওনা তাকে থামিয়ে দেয়। এখন না, মনে হচ্ছে এলিসা আসছে। জ্যাসপারের চোখে বিরক্তির ঝিলিক, কিন্তু ফিওনা তখনই এক ছুটে পালিয়ে যায়। করিডোর ধরে চলে যাওয়ার সময় ফিওনা সিঁড়ি বেয়ে উপরে আসা অ্যালিসাকে দেখতে পায়। হাতে কফি নিয়ে অ্যালিসা আসছে, আর ফিওনার বুঝতে বাকি থাকে না যে সে নিশ্চয়ই জ্যাসপারের জন্য কফি নিয়ে আসছে। ফিওনার মনে রাগ জন্মায়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে দ্রুত নিচের কক্ষে ঢুকে পড়ে। কেন এই সময় এই মেয়ে ওনার কক্ষে যাচ্ছে? মনে মনে কাঁদতে কাঁদতে ফিওনা তার কক্ষের বিছানায় ধপাস করে বসে পড়ে। এদিকে জ্যাসপার মুহূর্তটিকে সঠিকভাবে বিশ্লেষণ করে। সে বুঝতে পারে ফিওনা তাকে মিথ্যে বলে বালিয়েছে। এক চোট হাসি তার মুখে ফুটে ওঠে। ঠিক আছে হামিংবার্ড, মনে মনে ভাবে, এবার এমন কিছু করব যে তুমি নিজেই আমাকে চুমু দেবে। জ্যাসপার তার পরিকল্পনা নিয়ে ভেবে চিনতে নিচে চলে যায়। তার মাথায় কিছু চতুর উপায় ঘুরপাক খাচ্ছে, যা তাকে নিশ্চিত করে দেবে যে ফিওনা আর তার প্রতি অসংবেদনশীল থাকতে পারবে না। রাতের অন্ধকারে সবকিছু তার পরিকল্পনার দিকে এগিয়ে চলেছে। তখনই অ্যালিসা জ্যাসপারের কক্ষে প্রবেশ করে। হাতে কফি দেখে জ্যাসপার মনে মনে বিরক্ত হয়, তবে মুখে কিছুটা নরমতা রেখে বলল, গল্পের পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।